ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্সে বসে এই শেখ হাসিনা পতন আন্দোলনকে যেভাবে বেগবান করেছেন, বাংলাদেশের মানুষকে যেভাবে উজ্জীবিত করেছেন, বাংলাদেশের আন্দোলন যখন স্তম্ভিত হয়ে যাচ্ছিল, যখন এদেশের তরুণদের মধ্যে এক চরম রকমের হতাশা এবং চরম রকমের এক হতাশা সৃষ্টি হয়েছিল, ঠিক সে সময় তিনি ধারাবাহিকভাবে এই সরকারের ভিতরের সকল কুকৃতি এবং কুকর্মগুলো তুলে ধরে এই তরুণদেরকে আবারও উজ্জীবিত করেছে। সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্য আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়। গুলি করি মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। ঠিক এভাবেই আন্দোলনকারীদের দমনের চিত্র তুলে ধরছিলেন ডিএমপির এক কর্মকর্তা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালের কাছে নিপুণের সঙ্গে সেলিমের বিশেষ সম্পর্কের বিষয়টি অনেকেই জানলেও ভয়ে বিষয়টি প্রকাশ্যে আনেননি। একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজগুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। দেখেন, এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু ওই 111 সরকার মোটামুটি কিন্তু একটা অর্থনৈতিক অবস্থা, তাদের ব্যাংক খাত, অর্থনৈতিক নানান সংস্কার এবং লুটপাট বন্ধ করে সেই টাকাগুলো নিয়ে আসার একটা প্রক্রিয়া কিন্তু শুরু করেছিল এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এবং তখনও প্রচুর পরিমাণ রেমিটেন্স আসছে বিদেশ থেকে। তার উপর ভিত্তি করে যে এই হারে তারা ব্যক্তিগত বিলাস বেশন, দেখেন না, শেখ হাসিনা যখন বিদেশ যায় তখন তার বিলাসিতা পুরো একটা ড্রিম লাইনার সাথে করে রাখে, 1 মাস ধরে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ঘোরাঘুরি করতে থাকে, আবার ফিনল্যান্ডেও যায় বোনের ছেলের বাসায় বেড়াতে, এবং যেখানে থাকে সব 7 স্টার হোটেল। আমি নিজে প্যারিসে দেখলাম, আমাকে ওখানকার সাংবাদিক ফয়সাল আহমেদ দ্বীপ দেখালো যে দেখেন ওই হোটেলে ছিল। আমি তো দেখে অবাক, বলে যে ওটা 7 স্টার হোটেল। যে ফ্রান্সের মতন রাজধানী প্যারিসে এমনি সাধারণ হোটেলের ভাড়া হচ্ছে $100 নিচে নেই, সেখানে এত এক্সপেন্সিভ হলো যে পুরো বহর নাকি থাকে সেখানে। এই সমস্ত তথ্যগুলো যখন আসবে দর্শক, আপনারা হা হয়ে যাবেন যে কি পরিমাণ বিলাস বেসন জীবনযাপন তারা করেছে, এবং এইটা করতে যে তারা একেবারে ফোকলা বানায় ফেলছে বিভিন্ন ব্যাংক। এখানে বলা হচ্ছে যে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি সময় দেদার ঋণ নিয়েছে। এই ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশি উৎস থেকে। এর মধ্যে আবার দেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে পদত্যাগের সময় শেখ হাসিনার সরকার 18,36,000 কোটি টাকার ঋণ রেখে গেছে। 18 লাখ কোটি টাকা, চিন্তা করছেন? মানে 1000 কোটি না, লক্ষ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারকে এখন এই ঋণ পরিশোধে ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তী সরকারের উপর চাপটা কি পরিমাণ দেখেন। এই পাপের খেসারত এখন দেবে হচ্ছে অন্তর্বর্তী সরকার। আসলে মানুষকেই দিতে হবে শেষ পর্যন্ত। বিশ্লেষকদের মতে সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে, যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা। গত 15 বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে, তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাস বিচারহীনভাবে, মানে অত দর কষাকষি করেনি এবং বাস বিচারহীনভাবে নিচে লোন, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। মুস্তাফিজুর রহমান সিপিডির যে সম্মাননীয় ফেলো, তিনি বলছেন সামনে আসছে ঋণ পরিশোধের চাপ। এত অপরিকল্পিত ও প্রায় দর কষাকষিহীনভাবে বৈদেশিক মুদ্রায় সাপ্লায়ার্স ক্রেডিট নেওয়া হয়েছে, যা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাবে। এই সাপ্লায়ার্স ক্রেডিটের যে ঋণ, সেটা হচ্ছে চীন থেকে নেওয়া হয়েছে। চীনের এমনিতেই তাদের সুদের হার অনেক বেশি এবং বিপুল পরিমাণ নেওয়ার কারণে এখন এইটার মানে ঠেলা সামলাইতে হবে।
এই অন্তর্বর্তী সরকারকে। অর্থ বিভাগ গত ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তাতে মোট ঋণের স্থিতি দেখানো হয়েছে 16,59,334 কোটি টাকা। ঋণের হিসাব হালনাগাদ করা হয় 3 মাস পর পর। মার্চ ও জুনের হিসাব আরও কিছুদিন পর তৈরি করা হয়। অর্থ বিভাগ ধারণা করছে চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণের স্থিতি দাঁড়াবে 18,36,000 কোটি টাকার মতো। এর মধ্যে দেশি অংশ হবে 10,35,000 কোটি টাকা আর বিদেশি অংশ হবে 8,01,000 কোটি টাকা। এগুলি কিভাবে ঠিক করবে আমার মাথার মধ্যে কাজ করে না দর্শক। এটা দেশের সেরা অর্থনৈতিক বিশেষজ্ঞদেরকে বসানোর পরও এই টাকাটা কিভাবে সমন্বয় করা হবে, কিভাবে ঋণ মুক্ত হবে, এই হিসাব কষাটা খুবই কঠিন। এটা হয়তো বহুদিন এর দায় এই জাতিকে বহন করতে হবে দর্শক। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। বাংলার মানুষকে প্রতিনিয়ত সোচ্চার হতে শিখিয়েছে। আমরা চাই বাংলাদেশের মানুষ যারা এই 5ই আগস্টের অভ্যুত্থানে লড়াইয়ে ছিলেন তারা সবাই বিমানবন্দরে তাদের ফুল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করে নেবেন। তারাই এদেশের সম্পদ। তাদের মানুষকে কখনোই ধর্ম দিয়ে বিভাজন করা যাবে না। এই আওয়ামী লীগের মতো স্বৈরাচার দলটি নানান ধরনের ভাগাভাগি করে মানুষকে এখানে ভাগ করে রাখে। আমরা এখানে সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা এই বাংলাদেশকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে চাই। এখানে আপনারা জানেন বাংলাদেশের সার্বভৌমত্ব হরণকারীর অন্যতম শত্রু এই ভারত। এই ভারত বাংলাদেশের পিছনে আজকে নতুন থেকে না, তারা 71-এর পর থেকে লেগে আছে। তারা সেই সিকিমকে, সেই হায়দ্রাবাদকে তারা তাদের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। এইবারে তারা সেই সুযোগটাই খুঁজিয়েছিল, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আমরা দুঃসাৎ করে দিয়েছি সেই পরিকল্পনা। এদের থেকে সবসময় সাবধান থাকতে হবে। তো সবসময় বলতে চাই ভাইরা, দ্রুত আমাদের এই পিনাকিদাকে, এই ইলিয়াস ভাইকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। তাদেরকে তাদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। যারা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, সেই সক্রিয় ভূমিকা রাখার অন্যতম এক অ্যাক্টিভিস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্সে বসে এই শেখ হাসিনা পতন আন্দোলনকে যেভাবে বেগবান করেছেন, বাংলাদেশের মানুষকে যেভাবে উজ্জীবিত করেছেন, বাংলাদেশের আন্দোলন যখন স্থগিত হয়ে যাচ্ছিল, যখন এদেশের তরুণদের মধ্যে এক চরম রকমের হতাশা এবং চরম রকমের এক হতাশা সৃষ্টি হয়েছিল, ঠিক সে সময় তিনি ধারাবাহিকভাবে এই সরকারের ভিতরের সকল কুকৃতি এবং কুকর্মগুলো তুলে ধরে এই তরুণদেরকে আবারও উজ্জীবিত করেছে। সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন সহ প্রবাসী সকল অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের আমরা অনতিবিলম্বে বাংলাদেশে আনার দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে মনে রাখতে হবে, আজকে বাংলাদেশে আমরা ছাত্র জনতা যারা আন্দোলন সংগ্রাম করেছি, যারা এই আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি, আমরা যেমন এই 2024-এর দ্বিতীয় মুক্তিযুদ্ধের আমরা নব মুক্তিযোদ্ধা, ঠিক একইভাবে বিদেশের মাটিতে বসে যারা শেখ হাসিনার পতন আন্দোলনে ভূমিকা রেখেছে তারাও বাংলাদেশের নব মুক্তিযোদ্ধা। এটি আমাদের ভুলে গেলে চলবে না। আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছেন, অংশগ্রহণ করেছেন, কথা বলেছেন, তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। আজকে একজন পিনাকি ভট্টাচার্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তার একটি কথা, একটি বক্তব্যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত হয়েছে। তাই আজকে যদি আমরা এই পিনাকি ভট্টাচার্যদের বাংলাদেশে না নিয়ে আসতে পারি, এটি আমাদের বড় একটি ব্যর্থতা। তাই প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কোন দলের ব্যানারে নয়। আমরা দাঁড়িয়েছি যারা ভারতীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছি, লড়াই করেছি, আমরা কিন্তু তারাই এখানে দাঁড়িয়েছি। এবং এই পিনাকি ভট্টাচার্য আমি মনে করি ভারতীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন
অগ্রসৈনিক, একজন সম্মুখ যোদ্ধা। তাই বন্ধুগণ, আজকে কষ্ট লাগে আমাদের যখন এই স্বাধীন বাংলাদেশে আমরা এই মুক্ত আকাশে সুন্দরভাবে নিঃশ্বাস ফেলি, আমরা মুক্তভাবে চলাফেরা করি, কিন্তু সেই পিনাকি ইলিয়াসদের মতো তাদেরকে আমরা এই বাংলার মাটিতে এখনো আনতে পারি নাই। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, বিদেশে যারা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, প্রতিবাদ করেছে, যারা বিদেশে থেকে এখনো বাংলাদেশে আসতে পারে নাই, অনতি বিলম্বে তাদেরকে বাংলাদেশে আনার ব্যবস্থা যাতে করা হয়। প্রয়োজনে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ, তাদেরকে যাতে বাংলাদেশে অনতি বিলম্বে আনা হয়। প্রিয় বন্ধুগণ, আরো দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতেই হবে আমাদের। আপনারা ভুলে যাবেন না, আমাদের বিপদ কিন্তু শেষ হয় নাই। এখনো ভারতীয় তাবেদার দোসর এবং ভারতের এজেন্টরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা প্রতিনিয়ত এই সরকারকে বিপদে ফেলতে এবং এই দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমরা ছাত্র জনতাকে বলতে চাই, আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনোভাবেই এই খুনি হাসিনার দোসর এবং ভারতীয় রয়ের এজেন্টরা এই বাংলাদেশের মাটিতে কোন ধরনের সুযোগ এবং ষড়যন্ত্রের ফাঁদ পাততে না পারে। আমরা স্পষ্ট করে বলতে চাই, হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। যদি সেই ভারতীয় রয়ের এজেন্টরা এই দেশকে নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা কিন্তু তাদের বীজ দাঁত উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এই দেশকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। এদেশের মাটিকে আমরা ভারতীয় তাবেদার মুক্ত করেছি, আর যতক্ষণ না পর্যন্ত এই বাংলার মাটি থেকে সকল ইন্ডিয়ান এজেন্ট, সকল ইন্ডিয়ান দালাল, রয়ের এজেন্টদের আমরা উৎখাত করতে পারি, আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, পরিশেষে একটাই বার্তা, একটাই আহ্বান, পিনাকি ভট্টাচার্য সহ যারা বিদেশে বসে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদেরকে অনতি বিলম্বে বাংলাদেশে আনতে হবে। একই সাথে আজকের এই মানববন্ধন থেকে, প্রতিবাদ কর্মসূচি থেকে একটি আহ্বান জানাচ্ছি, পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে এনে তাকে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে। কারণ এই পদে থাকার একমাত্র যোগ্য দাবিদার পিনাকি ভট্টাচার্য। আমি মনে করি তাকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা দেওয়া হয়, আমার মনে হয় 2 কোটি প্রবাসী যারা বিদেশে বসে রয়েছে, বিদেশে কাজ করছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে, তাদের যে দুঃখ দুর্দশা, তাদের যে কষ্ট, এগুলো পিনাকি ভট্টাচার্য আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সুন্দরভাবে সমাধান করতে পারবে। কারণ তিনি জানেন এই প্রবাসীদের কষ্ট কতটুকু, এই প্রবাসীরা কিভাবে কষ্টে রয়েছেন। তাই আমরা আজকের এই কর্মসূচি থেকে পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে এনে এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। আমি এখানে শেষ করছি। শুরুতেই সাংবাদিক ভাইদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এইখানে যারা আছে তারা এই স্বাধীনতার প্রকৃত স্টেক হোল্ডার। যে সকল মিডিয়া এখানে নাই তারা এই স্বাধীনতার প্রকৃত স্টেক হোল্ডার না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যে সকল ইউটিউবার ভাইরা আছে, ছোট ছোট গণমাধ্যম আছে, তারা এই স্বাধীনতার মালিক। যারা নাই তারা এই মালিক না, তারা ওই সংকটের সময়ও ছিল না। যাই হোক, একটা কথা আছে যে পুলিশ ধরলে 10 ঘা আর পিনাকি না ধরলে জয় বাংলা। কি বলেছে? পুলিশ ধরলে 10 ঘা আর পিনাকি দাদা ধরলে জয় বাংলা, এবং কাঁঠাল রানীকে জয় বাংলা করে ভারতে পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, পিনাকি দাদার কথা যদি বলি, আমরা আন্দোলনের ভাষা কারো না কারো কাছ থেকে তো শিখি, তাই না? আমি শিখি একজনের কাছ থেকে, আরেকটা বই থেকে, আরেকটা বই থেকে, এইভাবে আমরা শিখতে থাকি। শেখ হাসিনা 2018 আগে এমন একটা রিজিম তৈরি করেছিল 14 পরে, যে মানুষ ফেসবুকে একটা লিখতেও ভয় পাইতো, কথা বললেও ভয় পাইতো। সেই সময় পিনাকি দাদাদের একটা কমিউনিটি ছিল, তারা সেই কমিউনিটি থেকে একটা
নিউজের মতো একটা পোস্টার ছাপতো। পোস্টারের নাম কি? যাই হোক, সেই সময়ের কথা বলছি, যে সময় মানুষ সবাই ভয় পাইতো। আমরা যে কথা বলছি, কথা বলা শুরু করলাম, প্রতিবাদ করা শুরু করলাম, কি ভাষায় প্রতিবাদ করব, কিভাবে কথা বলবো, শেখ হাসিনাকে যে কাঁঠাল রানী বলতে হবে, এই বিষয়, এই তাত্ত্বিক আলোচনাগুলো নিয়ে আসছে আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা। যে একটা ফ্যাসিস্টকে সবচেয়ে বাজে কিভাবে ডিফাইন করা যায়, যেটা গালিও হয় না আবার গালির বাপ হয়। ঠিক আছে, তো ভারতীয় আগ্রাসন বিরোধী কথা বলছি। ভারতীয় বিরোধী আগ্রাসন বিরোধী প্রোগ্রাম প্রথম কে শুরু করেছে সেই বিষয়ে আলোচনা না করি, তবে আমাদের সম্মানিত আহ্বায়ক প্রেস ক্লাবে এটা শপথ অনুষ্ঠান করেছিলেন যে আমরা শপথ করছি আজ থেকে ভারতীয় কোনো পণ্য আমরা ব্যবহার করব না। এই শপথ অনুষ্ঠান দেশের মাটিতে আর বিদেশের মাটিতে সবার প্রথম ভারতীয় পণ্য বয়কট, ভারতের আগ্রাসন বিরোধী লড়াই শুরু করেছেন পিনাকি ভট্টাচার্য দাদা। ভারত আমাদের যে শত্রু, এইটা হাতে কলমে শিখিয়েছে কে? বলে পিনাকি দাদা শিখিয়েছে। কে যে শত্রু মনে করতে হবে, যে আমাদের মানচিত্রের জন্য হুমকি, ভারত যে মানচিত্রের জন্য হুমকি, সেভেন সিস্টার আমাদের পার্শ্ববর্তী ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে সেগুলো যে স্বাধীন হওয়া প্রয়োজন, বাংলাদেশের নাগরিকদেরকে প্রস্তুত করা সংগ্রামের জন্য, সেই সংগ্রামী বীজ বপনের যে বীজতলা প্রস্তুতকরণ, সেটা করেছেন পিনাকি ভট্টাচার্য। অনেকে বলছে যে 15 বছর পারে নাই, এখন আসে লাফালাফি করছো, আন্দোলনে ক্রেডিট নিচ্ছ। ভাই, 15 বছর ধরে যে মানুষগুলো মারা গেছে তাদেরকে আপনি অসম্মান করতে চান? আপনি তো আজকে সবাই একসঙ্গে নামলো তখন নেমে সাহস পেলেন, কিন্তু 15 বছর আগে বা 15 বছরের মাঝামাঝি সময়ে যেই ব্যক্তিরা যখন কেউ নামছিল না, লেগে গুলিবিদ্ধ হলো, মারা গেল, 14 বছর 10 বছর ধরে আয়না ঘরে আছে, তাদেরটা কি অসম্মান করা যায়? যায় না। আন্দোলন একটা চলমান শিক্ষা প্রক্রিয়া, যেই শিক্ষা প্রক্রিয়ায় জনগণরা শিখতে থাকে এবং সেই যে জনগণ যে বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চিত হওয়ার জন্য যে ক্ষোভ, এই ক্ষোভ যে পুঞ্জীবিত হওয়ার একটা বিস্ফোরণ প্রক্রিয়া, সেই বিস্ফোরণ প্রক্রিয়া, সেই বারুদ একত্রিতকরণের কাজটা করেছেন পিনাকি ভট্টাচার্য দাদা। এখন দাদা পোস্ট করেছে 2 বছর পরে উনি দেশে আসবে। বাস্তবতা আমি আপনাদেরকে বলি, দাদার কাছে বাংলাদেশি পাসপোর্ট সম্ভবত এই মুহূর্তে নাই, তাহলে উনি আসবে কিভাবে? একটা কথা বলেন, তাহলে উদ্যোগ দিতে হবে কাকে? রাষ্ট্রকে, কোন একটা চিঠির মাধ্যমে অথবা কোন একটা আপনার হলো এনওসির মাধ্যমে, যেটা আপত্তি নাই, এই ধরনের একটা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে তার দেশে আসার সুযোগ রয়েছে। হয়তোবা সেই লিমিটেশনের কারণে উনি বলেছেন 10 বছর। আমার কথা হলো উনি 10 বছর পরে আসুক, 5 বছর পরে আসুক, কিন্তু এই বাংলাদেশে আমরা যে স্বাধীনতা উপভোগ করছি, আমি মনে করি দাদাকে এই মুহূর্তে বাংলাদেশে এসে সেই স্বাধীনতার ঘ্রাণ একবারের জন্য হলেও এই মুহূর্তে আসা উচিত আমি মনে করি, এবং সেই জন্য তাকে ফেরত নিয়ে আসা উচিত। শুধু পিনাকি ভট্টাচার্য দাদা না, জ্যাকব মিল্টন ভাই নাগরিক টিভিতে নিয়মিত বক্তব্য রাখেন, অনেক গঠনমূলক গোপন তথ্যগুলো দিয়েছেন যে সজীব ওয়াজেদ জয় কত টাকা লুটপাট করে বাড়িঘর করেছে, দাদা তথ্যগুলো দিয়েছেন। নাগরিক টিভির সাকিব ভাই, নাগরিক টিভির টিটু ভাই অসাধারণ একজন ব্যক্তি, আমাদের নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছেন, অর্থায়ন করেছেন এবং যখন প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করেছেন। সাইফুল সাগর ভাই ফেস দ্য পিপুল, উনি এই সময়ে বাংলাদেশকে যখন ব্ল্যাক আউট করলো, উনি এই পুরা বিষয়টাকে বিভিন্ন ভিডিও সারা বিশ্বকে জানানোর যে বিষয়টি, উনি পিনাকি দাদা, নাগরিক টিভি তারা অত্যন্ত ভালোভাবে করেছে। এম রহমান মাসুম ভাইয়ের কথা না বললে হয় না। আর ইলিয়াস ভাই হলো পুরান খেলোয়াড়, সেই যখন কোনো সাংবাদিক সাহস পাইতো না তখন ভোট চোরদেরকে ভোট চোরের মাঠে দাবরানি দিয়ে বেড়াইছেন। অর্থাৎ এই কয়টা মানুষ বাংলাদেশের জন্য একটা মানে মুখমণ্ডল ছিল। বাংলাদেশ বলতে এই কয়টা ব্যক্তিকে আমরা বুঝেছি। কোনো মিডিয়া হেল্প করে নাই, কোনো টিভি হেল্প করে নাই, হয়েছে একরকম, বানাইছে একরকম। আমি আন্দোলন করছি লাঠি হাতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, যে আপনারা সবাই লাঠি আমাদের সম্বল। আমি করছি উজ্জীবিত, আমাকে বানাচ্ছে যে আমি উস্কানি দিচ্ছি। হ্যাঁ, আমি উস্কানি দিয়েছি, হাসিনা পতনের জন্য উস্কানি দিয়েছি, এবং এমন ভাবে উপস্থাপন করেছে যে আমরা জঙ্গি। সেই সময়টাতে আমাদেরকে আবার কিভাবে আমাদের এই আন্দোলন যে একটা জঙ্গি আন্দোলন না, সহিংস আন্দোলন না, এটাকে কিভাবে গাইড করা যায় সেই কাজগুলো ওনারা করেছেন। শুধু তাই না, এই যে অমুক থানায় মামলা নিচ্ছে না, একটা ছাত্র নেতা পোস্ট দিলে কতজন মানুষ দেখে? 100, 200, 500 মানুষ দেখে। কিন্তু পিনাকি দাদা সবাইকে পোস্ট দিয়ে বলে দিচ্ছেন যে আপনারা সবাই লালবাগ থানায় যান, সঙ্গে সঙ্গে সেখানে শত শত মানুষ চলে গেছে। অর্থাৎ
মাঝে মাঝে মনে হয় যে পিনাকি দাদা না থেকেও বাংলাদেশে ওনার ছায়া সর্বত্র একটা বিরাজ করছে, যেই ছায়া উনি ধীরে 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 মানুষের ভালোবাসা, মায়া, মমতায় চায়ের দোকান, টিভি সেন্টার সব জায়গায় মানুষ বসে আড্ডা দিচ্ছে, পিনাকি দাদার ভিডিও একটা সারিয়ে দিয়ে রেখেছে। এই যে ভালোবাসা, এই যে মমতা, যেটা ওনার একটা আন্দোলন সংগ্রামে দেখেন, এখন থেকে 2 বছর পরে, 1 বছর পরে এই আন্দোলনের রেশ আর থাকবে না। তখন পিনাকি দাদা আস্তে আস্তে হয়তো তাকে অনেকে কেউ উদযাপনও করবে না। আমরা চাই এই উদযাপন পিনাকি দাদা ছাড়া মিথ্যা, এবং আমরা ওনাকে এখনই চাই। সাইফুর রহমান সাগর ভাইকে চাই, তারপরে ইলিয়াস ভাইকে চাই, জ্যাকব বিল্টন ভাইকে চাই, এম রহমান মাসুম ভাইদেরকে চাই, তারপর কনক সারোয়ার ভাইকে চাই, দেলোয়ার ভাইকে চাই, সকল সংগ্রামী, আমাদের অনেক প্রবাসী বিদেশে বসে বসে গান লিখেছেন, সুন্দর কবিতা লিখেছেন, দেশে আসতে পারেন নাই দেশের জন্য, তারা অনেকে বলে পালিয়ে গেছে। আমি একটা কথা বলি শুনেন, এমন এমন আনরেস্ট সিচুয়েশন তৈরি করেছে, এই যে আয়না ঘরের ভিতরে এমন অত্যাচারের এমন বিষয়টা, আপনি আয়না ঘর কিছু জানেন না, কিন্তু পিনাকি দাদা আয়না ঘর জানে, ফলে তার ভিতরে যে বিভৎস চিন্তা, সেখান থেকে উনি এখান থেকে চলে গেছেন, বা আরো যারা চলে গেছেন, এটা চলে যাওয়া না, তারা গিয়ে সেখানে নতুন উদ্যমে দেশকে সংগঠিত করেছেন। সুতরাং অনেকে এটাকে অসম্মান করে পালিয়েও বলেছে যে পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালায়নি। তারা বিদেশে থেকে কিভাবে সংগঠিত করেছে। 71 সালে যারা বিদেশে ছিল, যে সকল প্রবাসী ভাইয়েরা, তারা কি করলো, তারা বাংলাদেশের জন্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করলো, একটা গানের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থায়ন শুরু করে দিল। এইভাবে মুক্তিযোদ্ধারা, প্রবাসীরা যুগে যুগে যখনই সংকট আসছে তখনই আমাদেরকে সাপোর্ট দিছে। এই সময়েও কতজন প্রবাসী, সম্ভবত দুবাইয়ে 60 জনের উপরে প্রবাসী, তারপরে হলো সৌদি আরবে বেশ কিছু প্রবাসী ভাই, ওমান, কাতারেও কিছু প্রবাসী ভাই গ্রেপ্তার হয়েছে। আমার কথা হলো, তাদের মুক্তির প্রক্রিয়া কি বলেন? আপনারা কিভাবে ভালো আছেন এই প্রবাসী ভাইদেরকে মুক্ত না করে? 13 দিনে হাজার হাজার কোটি টাকা এখানে রেমিটেন্স ঢুকালো এই 13 দিনের মধ্য দিয়ে। তাহলে এখন যদি এই যে ইউনূস সাহেবের সরকার, আমাদের সম্মানিত ব্যক্তি, আমাদের অভিভাবক, তিনি যে সরকার গঠন করেছেন, এই সরকার যদি বাঁচতে চায়, তাহলে এই সরকারকে বাঁচানোর একমাত্র ক্ষমতা আছে প্রবাসীদের, আর কোনো বাপের বেটার ক্ষমতা নাই। আমি বলছি, আপনারা হাউ খাউ করে লাভ নাই, রিজার্ভ ছাড়া কেউ আসতে পারবে না, একটা ওষুধ কিনতে পারবেন না, প্রযুক্তি কিনতে পারবেন না, পণ্য কিনতে পারবেন না রিজার্ভ ছাড়া। এখন বাঁচতে পারলে প্রবাসীরাই বাঁচাতে পারবে। সেই প্রবাসীদের অসংখ্য মালয়েশিয়া প্রবাসী যেতে পারছে না, তারা আটকে আছে। প্রতারকরা, এই যে আপনার হলো ইমরান প্রবাসী কল্যাণ মন্ত্রী, এই ব্যক্তি আমাদের প্রবাসী ভাইদেরকে বছরের পরে বছর ঠকিয়েছে। আমরা এই সকল সমস্যার সমাধান চাই। প্রবাসীরা যারা বিপদ আছে দেশে ফিরে আসুক, যারা গ্রেপ্তার আছে মুক্ত হোক, যারা বিভিন্ন ধরনের জটিলতায় রয়েছে, আইন জটিলতায়, তারাও সেটা থেকে মুক্তি পাক। পিনাকি ভট্টাচার্য দ্রুত ফিরে আসুক, সেই দাবি করে আমার আলোচনা শেষ করছি। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।